অ্যাকচুয়ালি সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনে যে সব থেকে ইম্পর্টেন্ট যে থার্মোডাইনামিক প্রপার্টি যেটা নিয়ে এবার থেকে শুধু এখানে নয়, মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা এরপরে যা যা পড়বো সেই প্রপার্টিটা নিয়ে আমাদেরকে বারবারই কথা বলতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা যে কোনো সিস্টেমের বা যে কোনো রিয়াকশনের যে কোনো প্রসেসের স্পন্টিনিটি নিয়ে কথা বলে। হ্যাঁ, তো সেইটা খুব ইম্পর্টেন্ট, সেইটা পড়বে। এবং আরো কিছু কিছু মানে এই টাইপ অফ সিস্টেম পড়ার জন্য আরো কিছু ফান্ডামেন্টাল লজ। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আজকে আমরা পড়বো। তো তাহলে সেইটা দেখা যাক যে আজকে আমরা কি কি পড়বো এবং সেইগুলো একটা একটা করে শুরু করা যাক। তাহলে আজকে হচ্ছে টপিকস টু বি ডিসকাসড, সেগুলো কি কি। আচ্ছা দাঁড়াও, আমি একটুখানি ঠিক করে বসতে দাও। সেগুলো কি কি দেখা যাক। আচ্ছা, তাহলে কি কি পড়বো? আচ্ছা, তাহলে প্রথমত 1 নম্বর হচ্ছে কনসেপ্ট অফ কেমিক্যাল পোটেনশিয়াল, যেটার কথা আমি বলছিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এবং সেখান থেকে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স। এইটা। আচ্ছা, 2 নম্বর ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স ফর ওপেন সিস্টেম or a system of variable composition. 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর হচ্ছে various definitions of chemical potential। মানে কি, মানে কেমিক্যাল পোটেনশিয়াল মানে প্রতিটা থার্মোডাইনামিক প্রপার্টি যা এখন অবধি পড়ে এসেছো, মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি থেকে শুরু করে ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, তারপরে তোমার এনট্রপি, প্রতিটার সাথে কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাকচুয়ালি রিলেটেড। মানে যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি দিয়েই এই কেমিক্যাল পোটেনশিয়াল, যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন পড়ার জন্য, তাকে যে কোনো অন্য যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি দিয়েই ডিফাইন করা যায়। তো সেইটা আমরা দেখবো আজকে। আচ্ছা, আর 4 নম্বর হচ্ছে আরো কিছু লজ বা আরো কিছু রুল টু আন্ডারস্ট্যান্ড দিস টাইপ অফ সিস্টেম, সেইগুলো পড়বো। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডিটিভিটি রুল, আর 5 নম্বর হচ্ছে গিবস ডুইহেম ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এইগুলো আজকে আমরা পড়বো। তাহলে একটা একটা করে শুরু করা যাক। প্রথমে হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল কি সেইটা বোঝা যাক। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল, যেটাকে এবার থেকে আমরা মিউ দিয়ে ডিনোট করব, মিউ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালটা কি? আচ্ছা, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল কি সেটা আগের দিনই আমরা পড়েছি, কিন্তু সেটা তখন বলে দেওয়া হয়নি যে এই যে এতগুলো মোলার পার্শিয়াল মোলার কোয়ান্টিটি পড়েছি বা মোলার কোয়ান্টিটি পড়েছি, তার মধ্যে একটা মোলার কোয়ান্টিটি বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি আছে যার একটা ডিপ ফিজিক্যাল মিনিং আছে, যেটা বেসিক্যালি যে কোনো মানে যে কোনো প্রসেসের বা যে কোনো রিয়াকশনের স্পন্টিনিটি নিয়ে কথা বলে। মানে যে একটা একটা পার্টিকুলার পার্শিয়াল মোলার বা মোলার কোয়ান্টিটি আছে যার একটা ডিপ ফিজিক্যাল মিনিং আছে, যেটা যে কোনো প্রসেসের বা রিয়াকশনের স্পন্টিনিটি নিয়ে কথা বলে, মানে স্পন্টিনিটি নিয়ে আর কি স্পন্টিনিয়াস হবে কি হবে না বুঝিয়ে দেয়। সেটা কোনটা? সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি বা এনট্রপিও সেক্ষেত্রে বলতে গেলে। বাট গিবস ফ্রি এনার্জি হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্যাট কোয়ান্টিটি যেটা দিয়ে আমরা কোনো একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে কি হবে না সেটা বুঝতে পারি। তাহলে সেই পার্শিয়াল মোলার গিবস ফ্রি এনার্জি বা মোলার গিবস ফ্রি এনার্জি, এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, যেটা বারবার বারবার ব্যবহার হবে। মানে আমাদের যে কোনো
যে কোনো প্রসেসের ক্ষেত্রে বা যে কোনো থার্মোডাইনামিক্সের যে কোনো প্রসেস এক্সপ্লেন করতে গিয়ে সেটা স্পন্টেনিয়াস কিনা বলতে হবে, এবং সেটা বলার সব থেকে ভালো উপায় বা সব থেকে ভালো ডেফিনেশন হচ্ছে গিভস ফ্রি এনার্জিটা নেগেটিভ নাকি গিভস ফ্রি এনার্জিটা লেস দ্যান জিরো না গ্রেটার দ্যান জিরো, মানে ভ্যালু অফ গিভস ফ্রি এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার ও যখনই সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশন পড়ছি তখনই পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। তাহলে এই যে পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি, এটাকে বারবার বারবার ব্যবহার করব। এবার যখনই আমি একটা জিনিসকে বারবার ব্যবহার করব তখন আমি তার একটা নাম দিয়ে, সেই জন্য লোকে যেটা করলো যে এই একটা জিনিসকে বারবার ব্যবহার করতে গিয়ে ওই পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি বলে কনফিউজ না করে করে ওটার একটা আলাদা নাম দিয়ে দিল, যেটার নাম হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। তার মানে বেসিক্যালি পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জিটাই হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে কি বললাম, যেমন ধরো সেই আমরা যখন এনথ্যালপি পড়েছিলাম, এনথ্যালপি যখন পড়েছিলাম তখন কি হয়েছিল, সেই যখন মানে এনথ্যালপির ক্ষেত্রে সেই আমরা জুল থমসন এক্সপেরিমেন্ট যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে ওই মানে মানে দুটো দুটো কম্পার্টমেন্টে ভাগ করে নিয়েছিলাম, এবং প্রতিটা কম্পার্টমেন্টে দেখেছিলাম যে ইউ প্লাস পিভি এটা কনস্ট্যান্ট হয়। এবার ইউ প্লাস পিভি এইটা বারবার আর কি বইয়ে না বেরিয়ে মানে আলটিমেটলি বলেছিলাম যে ইউ প্লাস পিভিটা কে একটা আলাদা নাম দিয়ে দেওয়া যাক, যে নামটা হচ্ছে এনথ্যালপি। ঠিক আছে, তেমন এখানেও ওই পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি এইটাকে বারবার বয়ে না নিয়ে গিয়ে এটাকে একটা আলাদা নাম দিয়ে দেওয়া হলো, এটার নাম হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল কি, যে among various molar and partial molar extensive properties, there is a molar or partial molar quantity that has a deep physical significance, particularly in the context of spontaneity of equilibrium, মানে spontaneity or equilibrium of a process। এইটাই কি, this is the partial molar or molar gives free energy, এবং এইটাকেই বলা হয় considering its deep physical meaning, it has been called by a different name, যেটাকে বলা হয় কেমিক্যাল পোটেনশিয়াল। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এই কেমিক্যাল পোটেনশিয়াল এবার তাহলে এইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। আচ্ছা, তাহলে এবার এর ডেফিনেশনটা কি, তাহলে কি বললাম, যে কেমিক্যাল পোটেনশিয়ালের ডেফিনেশন হচ্ছে ফর এ
pure substance chemical potential is defined as the molar Gibbs free energy। মানে কি, মানে পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে তো আর পার্শিয়াল মোলারের কোনো মানে হয় না, সেই জন্য পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে মোলার গিভস ফ্রি এনার্জিটাই কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে সেটাকে আমি ম্যাথামেটিক্যালি কি করে লিখব, মিউ ইকুয়ালস টু জি বাই এন। এইটা when temperature and pressure are kept constant, এইটা। আর অথবা আরেকটা কি হতে পারে পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে, এইটা হতে পারে, অথবা কি হতে পারে মিউ ইকুয়ালস টু, যদি একটা পিওর সাবস্টেন্স আছে তাতে যদি আমার মানে ডিএন অ্যামাউন্ট অফ মানে মিউ ইকুয়ালস টু ডেল্টা জি বাই ডেল্টা এন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার। মানে একটা পিওর সাবস্টেন্স আছে, তাতে যদি আমি ডিএন অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স অ্যাড করি, তার জন্য গিভস ফ্রি এনার্জির যে চেঞ্জ হয় সেইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। এটাও ওই যখন মানে টেম্পারেচার আর প্রেশার কেপ্ট কনস্ট্যান্ট, তো এখানে লিখেই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে পিওর সাবস্টেন্সের জন্য। আর সলিউশনের জন্য কি হবে, বা কোনো একটা মিক্সচারের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল কি করে ডিফাইন করব, আর ইন এ সলিউশন chemical potential is defined as partial molar Gibbs free energy। সেটা কেমন দেখতে হবে, যে ধরো কোন একটা কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ আইথ সাবস্টেন্স, মানে যদি একটা সলিউশন থাকে বা একটা মিক্সচার থাকে যেখানে অনেক রকম গ্যাস বা অনেক রকম সাবস্টেন্স মিশে আছে, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল অফ আইথ সাবস্টেন্স হচ্ছে ডেল্টা জি অফ ডেল এন আই at constant temperature pressure, আর এন জে মানে বাকি সাবস্টেন্স গুলোর নাম্বার অফ মোলকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, তাহলে অবশ্যই জে নট ইকুয়ালস টু আই উইথ জে ভ্যালু 1 2 3 ডট ডট ডট। এইটা হচ্ছে কেমিক্যাল মানে পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি বা কেমিক্যাল পোটেনশিয়াল ইন এ সলিউশন, মানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ আইথ সাবস্টেন্স ইন এ সলিউশন, তার ডেফিনেশন যে ডিএনআই নাম্বার অফ দ্যাট সাবস্টেন্স অ্যাড করার জন্য ওই আর কি ওই সাবস্টেন্সের ওই সলিউশনের মধ্যে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা হয়েছে, সেই যে পরিমাণ গিভস ফ্রি এনার্জির চেঞ্জ হয়েছে, সেই রেশিওটা হচ্ছে ওই কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্যাট সাবস্টেন্স অফ আইথ সাবস্টেন্স ইন দ্য সলিউশন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার তাহলে এই কেমিক্যাল পোটেনশিয়াল কি, গিভস ফ্রি এনার্জি যেহেতু একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আচ্ছা কেমিক্যাল পোটেনশিয়াল একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে chemical potential is an extensive property। এইটা এই ধর আমি সরি ভুল লিখলাম, এক্সটেন্সিভ বলছি, মানে গিভস ফ্রি এনার্জি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, মানে আর ডিএনটাও এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ হবে ইন্টেন্সিভ হওয়া উচিত, সরি আমি ভুল বললাম। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। এইটা যে মানে গিভস ফ্রি এনার্জি এক্সটেন্সিভ আর নাম্বার অফ মোলস এক্সটেন্সিভ, তাহলে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও হবে ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা, ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা,
তারপরে নেক্সট আমাদের কি ছিল যে এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা পড়বো। তাহলে দেখা যাক এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। তাহলে নেক্সট ছিল হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কেমিক্যাল পোটেনশিয়াল, যেটা বেসিক্যালি হচ্ছে ইট ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। এইটা আমরা বুঝবো যে এই কথাটা মানে এইটা একদম ভীষণই বিখ্যাত একটা কথা যে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। তাহলে এই এসকেপিং টেন্ডেন্সিটা কি এইটা আমরা বুঝবো, এইটা আমরা বুঝবো। তাহলে এটা দেখা যাক। আচ্ছা আচ্ছা, তাহলে ধরো যে এবং এটা কে দেখিয়েছিল, এটা মেনলি দেখেছিল হচ্ছে গিয়ে স্যার গিলবার্ট নিউটন লুইস। স্যার জিএন লুইস এটা দেখিয়েছিলেন যে এই কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। আচ্ছা তাহলে সেটা কি করে দেখব। আচ্ছা ধরো আমাদের কাছে একটা সাবস্টেন্স আছে, একটা পিওর সাবস্টেন্স আছে, এবং যেটাকে একটা কন্টেনারের মধ্যে রাখা হয়েছে, রাখা হয়ে সেই কন্টেনারটাকে ধরো মাঝখান থেকে মানে একটা একটা ডায়াথার্মাল আর নন রিজিড কোনো একটা বাউন্ডারি দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। মানে ধরো এরকম ভাবে একটা কন্টেনারের মধ্যে রাখা হয়েছে, তাকে এরকম একটা জায়গা থেকে একটা ডায়াথার্মাল আর নন রিজিড বাউন্ডারি দিয়ে ভাগ করা আছে। কেন ডায়াথার্মাল নন রিজিড, যে ধরো মানে এইটার মানে এই দুটো কম্পার্টমেন্টের মধ্যেই যাতে টেম্পারেচার মানে হিট আর ওয়ার্ক দুটোই ট্রান্সফার হতে পারে। ট্রান্সফার কেন হতে পারে, যাতে করে মানে প্রথমত একটা যা সাবস্টেন্স রাখা হয়েছিল, একটা পিওর সাবস্টেন্স রাখা হয়েছিল, তাকে যখন আমি এই মাঝখান থেকে ভাগ করে দিলাম তখন হচ্ছে তার মানে মানে টেম্পারেচারটা একরকম ছিল, প্রেশারটা একরকম ছিল, ওগুলো তো মানে এর প্রপার্টি ওগুলো তো আমার যেহেতু মানে প্রেশার বা টেম্পারেচার যেহেতু ইন্টেন্সিভ প্রপার্টি সেগুলো তো একই থেকে যাবে। কিন্তু এবার এই একদিক থেকে আর একদিকে যেন মানে হিট বা ওয়ার্কের ট্রান্সফার হয়ে যেন এই দুটো দিক ইকুইলিব্রিয়ামে চলে আসে, মানে এরা যেন একদম থার্মাল ইকুইলিব্রিয়াম এবং মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে আসে, তার জন্য এরকম একটা বাউন্ডারি মানে ইউজ করা হয়েছে। হয়ে এই দিকে ধরো এই দিকের কম্পার্টমেন্টের আমার টেম্পারেচার টিপি, তাহলে এই দিকেও টিপি থাকবে, যে কারণেই আমি এরা যেন সবসময় ইকুইলিব্রিয়ামে থাকে এবং দুদিকে একই গ্যাস নেওয়া হয়েছে। এটা একটা পিওর সাবস্টেন্স, ঠিক আছে, কমপ্লিটলি পিওর সাবস্টেন্স, একই গ্যাস নেওয়া হয়েছে, এরকম একটা বাউন্ডারি ইউজ করা হয়েছে যাতে যদি এদের দুজনের মধ্যে টেম্পারেচার বা প্রেশারের ডিফারেন্স যদি থাকতোও সেটা যেন নিজেদের মধ্যে হিট এক্সচেঞ্জ করে বা ওয়ার্ক এক্সচেঞ্জ করে থার্মাল ইকুইলিব্রিয়াম এবং মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে আসে, সেরকম ব্যবস্থাই করা হয়েছে। করে ধরো এই প্রথম কম্পার্টমেন্টের যতটুকু আর কি সাবস্টেন্সটা আছে তার জন্য কেমিক্যাল পোটেনশিয়াল ধরো বললাম মিউ এ, আর এইটার জন্য কেমিক্যাল পোটেনশিয়াল ধরো বললাম মিউ বি। এইটা আর একটা কি করছি, আর একটা করছি যে কোনো রকম ভাবে ধরো এই পর্দার মধ্যে একটু ফুটো টুটো করে দিয়ে বা কিছু একটা করে আমি এরকম করছি যে এই এ কম্পার্টমেন্ট থেকে বি কম্পার্টমেন্টে কিছু পরিমাণ সাবস্টেন্সকে আমি ট্রান্সফার করার চেষ্টা করছি বা ট্রান্সফার করতে চাইছি। ধরো ডিএন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আমি ট্রান্সফার করলাম এ থেকে বি এর দিকে, মানে একদম ডিরেকশনটা আমি কনফার্মলি বলে দিচ্ছি, এ থেকে বি এর দিকেই আমি ট্রান্সফার করছি ডিএন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ঠিক আছে। আর এটা হচ্ছে কমপ্লিটলি একটা আইসোলেটেড সিস্টেম, বাইরের কারোর সাথে কিছু করছে না, যা করছে নিজেদের মধ্যে, ঠিক আছে। এইটা তাহলে আমি কি বলছি যে এইখানে আমি যেটা করছি যে ডিএন মোল অফ সাবস্টেন্স is transferred from subsystem A to subsystem B at constant temperature and pressure। আর এটা হচ্ছে একদম পিওর সাবস্টেন্স নিয়েছি, পিওর সিস্টেম বা পিওর সাবস্টেন্স এইটা নিয়েছি, ঠিক আছে। এইটা আচ্ছা
তাহলে এবার এইটার ক্ষেত্রে তাহলে এইখানে যে আমি এটা বললাম তাহলে এর ক্ষেত্রে তাহলে এই যে ডিএন অ্যামাউন্ট অফ চেঞ্জ করছি এর জন্য তার মানে আমার এখানে নাম্বার অফ মোলসটা কনস্ট্যান্ট নেই, এটা বোঝাই যাচ্ছে। তার মানে এটা একটা সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশন হচ্ছে, পিওর সাবস্টেন্স বাট সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশন হচ্ছে, কারণ যেহেতু নাম্বার অফ মোলসটা এখানে কনস্ট্যান্ট নেই। তাহলে এই প্রসেসটা আমার কতটা স্পন্টেনিয়াস সেটা দেখতে গেলে আমাকে গিবস ফ্রি এনার্জি ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি সেটা ক্যালকুলেট করব কি করে? তাহলে ফর দিস পিওর সাবস্টেন্স যেখানে নাম্বার অফ মোলস চেঞ্জ হচ্ছে, সেখানে জিটা কি? জি হচ্ছে ইজ এ ফাংশন অফ, আগে টেম্পারেচার প্রেশার ছিল আর এখন যেহেতু নাম্বার অফ মোলসটা চেঞ্জ হচ্ছে সেইটার জন্যই আমি গিবস ফ্রি এনার্জির চেঞ্জ কত হচ্ছে সেটা দেখবো। তাহলে এখন হচ্ছে টেম্পারেচার প্রেশার আর এন এর ফাংশন এইটা। তাহলে টেম্পারেচার প্রেশার আর এন এর ফাংশন যদি হয় তাহলে এখন ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ডিজিটা এতদিন কি ছিল? ডিজিটা এতদিন ছিল মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি, এইটা ছিল এতদিন। এখন তাহলে তার সাথে একটা কি হবে? এখন তার সাথে আর একটা অ্যাড হবে ওই ডিএন অ্যামাউন্ট অফ চেঞ্জের জন্য ওর যে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ হয় সেটা হচ্ছে মিউ ডিএন। এটা কোথা থেকে আসলো? এই যে এখান থেকেই দেখো, মানে ধরো বা আমি যদি এইটার ক্ষেত্রে বলি দেখো, তাহলে এইটার ক্ষেত্রে এই যে ডিজির জন্য কি হচ্ছে মিউ, ডিজি মানে কি মিউ ইন্টু ডিএন আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার মিউ ইন্টু ডিএন। তাহলে এখানেও সেটাই হলো মিউ ইন্টু ডিএন। ঠিক আছে, এটা এটা লিখতেই পারি আমি। তাহলে এবার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার যদি রাখি, যেটা অলরেডি আমি রেখেছি, তাহলে আমার ডিজি ইকুয়ালস টু কি হলো? শুধু মিউ ইন্টু ডিএন হলো ডিজি ইকুয়ালস টু। তাহলে এবার প্রথম সাবসিস্টেমে যেখান থেকে আমি ডিএন অ্যামাউন্টকে সরিয়ে নিলাম টু বিতে, এইটার জন্য মানে প্রথম সাবসিস্টেমে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি কত হবে? তাহলে এই অ্যাকর্ডিং টু দিস রিলেশন, তাহলে চেঞ্জ ইন gives free energy for A সেটা কি হবে? DGA equals to হবে হচ্ছে mu A DNA, এইটা হবে। এবার এইটা মানে কি? ডিএনএ মানে কি? ডিএনএ মানে 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 ডিএনএ মানে যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এ থেকে আমি মানে এতে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ডিএনএ। এইবার এতে চেঞ্জ হয়েছে কতটা? ডিএনএ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স চেঞ্জ হয়েছে, কিন্তু এ থেকে তো আমি তুলে নিয়েছি বিতে, তার মানে এ থেকে ডিএনএ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মাইনাস হয়েছে। তার মানে ডিএনএ মানে হচ্ছে বেসিক্যালি মাইনাস অফ ডিএন। তার মানে এইটা মানে হচ্ছে মিউ এ ইন্টু মাইনাস অফ ডিএন, তার মানে মাইনাস মিউ এ ইন্টু ডিএন। তাই তো? এটা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা আর বিতে কি হয়েছে? চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ফর বি, এটা কি হয়েছে? এটা হয়েছে ডিজিবি, এটাতে তো প্লাস ডিএনটা অ্যাড হয়েছে, তার মানে এটার ক্ষেত্রে জাস্ট হবে মিউ বি ইন্টু ডিএন। এটা মানে ডিএন বি বলতে পারতাম, ওই ডিএন বি মানে বেসিক্যালি মিউ বি ইন্টু ডিএন, এটা হয়েছে। তাহলে টোটাল চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি সেটা কত হবে? ডিজি ইকুয়ালস টু ডিজিএ প্লাস ডিজিবি ইকুয়ালস টু মাইনাস মিউ এ ইন্টু ডিএন প্লাস মিউ বি ইন্টু ডিএন ইকুয়ালস টু মিউ বি মাইনাস মিউ এ ইন্টু ডিএন, এইটা বা ইকুয়ালস টু মাইনাস অফ মিউ এ মাইনাস মিউ বি ইন্টু ডিএন। টোটাল চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ইকুয়ালস টু এইটা। আচ্ছা,
এইবার এই তাহলে এই যে এই রিয়াকশন এই ইকুয়েশনটা অনুযায়ী এই প্রসেসটা কখন স্পন্টেনিয়াস হবে? যখন ডিজিটা লেস দ্যান 0। ডিজিটা লেস দ্যান 0 হতে গেলে কি হতে হবে? ডিজিটাকে নেগেটিভ হতে গেলে কি হতে হবে? এই মিউ এ মাইনাস মিউ বিটাকে পজিটিভ হতে হবে। তার মানে মিউ এ গ্রেটার দ্যান মিউ বি হতে হবে। আর আমি কি দেখিয়েছি? আমি দেখিয়েছি এ থেকে বি তেই আমার অ্যামাউন্টটা ট্রান্সফার হচ্ছে, এ থেকে বি এর দিকে আসছে, সেটাই আমি দেখিয়েছি। তার মানে অবশ্যই কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ যদি গ্রেটার দ্যান কেমিক্যাল পোটেনশিয়াল অফ বি হয়, তাহলেই একমাত্র স্পন্টেনিয়াস প্রসেস হচ্ছে। তার মানে এখান থেকে পরিষ্কার যে তার মানে স্পন্টেনিয়াস প্রসেসের জন্য কেমিক্যাল সবসময় মাসটা বেশি কেমিক্যাল পোটেনশিয়াল থেকে কম কেমিক্যাল পোটেনশিয়ালের দিকেই ট্রান্সফার হয়। দিস ইজ দ্য মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। এখান থেকেই বোঝা যায় যে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ দ্য মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। মানে কি বললাম যে তাহলে এখন দেখো, এখন এই ইকুয়েশনটা অনুযায়ী at constant temperature and pressure, if dg less than 0, then forward process takes place spontaneously। সেটা মানে কি? তার মানে ডিজি যদি লেস দ্যান 0 হয় তাহলে এটা একদম স্পন্টেনিয়াস হবে। ডিজি লেস দ্যান 0 কখন হবে? যখন মিউ এ গ্রেটার দ্যান মিউ বি। সেটা হলেই একমাত্র ডিজিটা লেস দ্যান 0 হবে, বা তার মানে রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে। এবার আমি কি দেখিয়েছি? আমি দেখিয়েছি যে হ্যাঁ, এ থেকে বি এর দিকেই মাসটা আসছে, মানে মিউ এটা বেশি মিউ বি হতে হবে, তাহলেই একমাত্র এই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। এই যে ডিএনটা যে এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে যখন মিউ এ থেকে মিউ বি এর দিকে, মিউ এটা যখন গ্রেটার দ্যান মিউ বি হবে। তার মানে কি? মানে সবসময় মাসকে বেশি কেমিক্যাল পোটেনশিয়াল থেকে কম কেমিক্যাল পোটেনশিয়ালের দিকে ট্রান্সফার হতে হবে, তবেই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। তার মানে অ্যাজ ইফ যেন কি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা মানে সবসময় মানে যেটার জন্য মাসটা যেন মানে মাসটা বেশি থেকে কমের দিকে যেতে চায়, মানে সবসময় কেমিক্যাল পোটেনশিয়াল যেন বেশি জায়গা থেকে কমের দিকে পালিয়ে আসতে চায়, কাইন্ড অফ এসে দুটোকে এক ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে চায়। ঠিক আছে? তাহলে এইখান থেকেই বলা যায় যে at constant temperature and pressure, mass is transferred from a region of higher chemical potential to a region of lower chemical potential. This property of chemical potential is called the, মানে বেসিক্যালি এটাকেই বলা হয় এসকেপিং টেন্ডেন্সি। মানে কেমিক্যাল পোটেনশিয়ালটা যেন সবসময় বেশির থেকে কমের দিকে পালিয়ে আসতে চাইছে, পালিয়ে এসে দুটোকে ইকুয়াল করতে চাইছে। এটাই হচ্ছে বেসিক্যালি এসকেপিং টেন্ডেন্সি। এইটা ঠিক আছে? আর অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হবে বুঝতে পেরেছো তো? এটা সবাই কেন এসকেপিং টেন্ডেন্সি বলা হচ্ছে? ঠিক আছে এটা। আর অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হবে? অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হবে? ইকুইলিব্রিয়াম হতে গেলে কি হতে হয়? ডিজি ইকুয়ালস টু 0। ডিজি ইকুয়ালস টু 0 কখন হবে? when mu a
ইকুয়ালস টু মিউ বি, এটা হলেই ডিজিটা 0 হবে। তার মানে ইকুইলিব্রিয়ামে থাকার, মানে কোনো একটা প্রসেস ইকুইলিব্রিয়ামে থাকার ওয়ান অফ দ্য কন্ডিশন হচ্ছে কেমিক্যাল, মানে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল অফ অল দ্য ফেজ ইকুয়াল হতে হবে। মানে এখানে যেহেতু একটাই ফেজ বা এখানে যেহেতু একটাই সাবস্টেন্স, তাই দেখা গেল যে দুদিকেরই, মানে ওই সাবস্টেন্সটার দুদিকেই কেমিক্যাল পোটেনশিয়াল ইকুয়াল হতে হবে, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। আর সেটাই তো ব্যাপার, মানে এসকেপিং টেন্ডেন্সির ব্যাপারটা তো সেটাই, যে প্রথমে স্পন্টেনিয়াস হবে, বেশি থেকে কমের দিকে এসে একটা সময় ওটাকে ইকুয়াল করে দেবে, মানে ওটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। আর যদি মিক্সচার থাকে, মানে যদি মানে পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে এটা হতে হবে। আর যদি সলিউশন থাকে বা মিক্সচার থাকে, তাহলে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স আই, তার কেমিক্যাল পোটেনশিয়াল প্রতিটা ফেজে ইকুয়াল হতে হবে, তাহলে বলা যাবে যে ওই ওই ফেজ, মানে প্রতিটা ফেজ আর কি, মানে পুরো মিক্সচারটা একটা ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তাহলে সেইগুলো আমরা এক এক করে পড়বো। এখন আর অত কঠিন কঠিন কথা না বলে আপাতত এইটা বলা যাক, যে তাহলে কি বললাম, যে ক্রাইটেরিয়া অফ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, এইটা কি, যে for a pure substance chemical potential in all region of the system becomes equal, এইটা at constant টেম্পারেচার অ্যান্ড প্রেশার। মানে কি, মানে ধরো একটা পিওর সাবস্টেন্স, যেটা হচ্ছে ধরো, মানে আমি ওখানে দুটো কম্পার্টমেন্টে না বলে আমি হয়তো বললাম যে এখানে n নাম্বার অফ কম্পার্টমেন্টে ভাগ করা আছে, তাহলে হচ্ছে তাহলে ধরো এরকম ভাবে, এবং এবং হয়তো এবং তার ফলে ভাগ করার ফলে বিভিন্ন ফেজ তৈরি হয়েছে, আমি সেটাও বলে দিলাম আর কি। এরকম ভাবে ধরো অনেকগুলো কম্পার্টমেন্টে ভাগ করা আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে ফেজ 1, এটা ফেজ 2 অ্যান্ড সো অন। এবং এইখানে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্স আই এর জন্য কেমিক্যাল পোটেনশিয়াল 1 নম্বর ফেজে, এটা হচ্ছে আই এর জন্য 2 নম্বর ফেজে করে এইভাবে আছে। ঠিক আছে, মানে এটা পিওর সাবস্টেন্স, কিন্তু মানে সেটাকে আমি আই নাম দিচ্ছি, তার মানে আই আই পিওর সাবস্টেন্স আছে, মানে একটাই সাবস্টেন্স যেটাকে আমি আই বলছি, তাহলে সেই আই এর কেমিক্যাল পোটেনশিয়াল এট 1 নম্বর ফেজ, আই এর কেমিক্যাল পোটেনশিয়াল এট 2 নম্বর ফেজ, এইভাবে লিখেছি। তাহলে এই পুরো সিস্টেমটা বা এতগুলো ফেজ প্রত্যেকের সাথে প্রত্যেকে ইকুইলিব্রিয়ামে থাকার শর্ত হচ্ছে at equilibrium mu i1 equals to mu i2 equals to mu i3 করে ডট 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 করে, মানে যতগুলো ফেজ আছে সেইটা হতে হবে for all I equals to 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে, তার মানে কি, chemical potential of each substance in all the phases must be same। এইটা হচ্ছে অন্যতম প্রধান ক্রাইটেরিয়া ফর এ সাবস্টেন্স টু বি ইন ইকুইলিব্রিয়াম। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা। আর যদি আর একটা ক্রাইটেরিয়া কি হতে পারে, যদি হচ্ছে আমার, মানে যদি এটা ডিজিটা যদি, মানে মিউ এ যদি মানে মিউ এ গ্রেটার দ্যান মিউ বি দেখে নিলাম, মিউ এ ইকুয়ালস টু মিউ বি দেখে নিলাম, এবার যদি মিউ এ লেস দ্যান মিউ বি হয়, তাহলে কি হবে, তাহলে ডিজিটা আমার গ্রেটার দ্যান 0 হবে, তাহলে ফরওয়ার্ড প্রসেসটা নন স্পন্টেনিয়াস হবে, তাহলে সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড প্রসেসটা স্পন্টেনিয়াস হবে, মানে বি থেকে এর দিকে যাওয়াটা আর কি বেশি, মানে বেশি স্পন্টেনিয়াস হবে, ওই একই রকম বেশি থেকে কমের দিকে যাবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে। তাহলে মানে আরেকটা পসিবিলিটি কি, যদি
মিউ এ লেস দেন মিউ বি যদি হয় তাহলে দেন ডিজি এইটা গ্রেটার দেন 0 হয়ে যাবে, দেন সেক্ষেত্রে reverse process will take place spontaneously. ঠিক আছে, তাহলে এই হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়ালের ফিজিক্যাল মিনিং বা কেমিক্যাল পোটেনশিয়াল কি সেটা বোঝা গেল। ঠিক আছে, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল কি? বেসিক্যালি পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি বা মোলার গিভস ফ্রি এনার্জি, এটাই হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। এবার সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন যখনই আমরা পড়তে যাব তখন সেক্ষেত্রে এই স্পন্টেনিয়াস মানে সিস্টেমটা মিশবে কি মিশবে না, বা তার অ্যামাউন্ট তার যে অ্যামাউন্টটা আমি চেঞ্জ করছি সেই অ্যামাউন্ট চেঞ্জটা স্পন্টেনিয়াস হবে কি হবে না অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে, এইগুলো বুঝতে গেলে আমাকে পার্শিয়াল মানে আমাকে এমন একটা প্রপার্টি নিয়ে কথা বলতে হবে যেটা স্পন্টেনিটি নিয়ে কথা বলে। সেটা কি? সেটা মেনলি গিভস ফ্রি এনার্জি আমরা এতদিন দেখে এসেছি। তাহলে এখন সেটা পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি বা মোলার গিভস ফ্রি এনার্জি হয়ে যাবে। তো সেইটাকে বারবার ইউজ করতে হবে, যেহেতু বারবার ইউজ করব সেহেতু চলো এটার একটা নাম দিয়ে দেওয়া যাক। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। ঠিক আছে, এইটা মানে কেমিক্যাল পোটেনশিয়াল, সেটার একটা নাম দিয়ে দেওয়া হলো। তো সেটাই বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল। এবার এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, কিভাবে কেমিক্যাল পোটেনশিয়াল একটা সিস্টেমের একটা কোনো একটা প্রসেসের স্পন্টিনিটিকে আর কি কন্ট্রোল করছে বা করছে না সেটা দেখতে গিয়ে বুঝলাম যে বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি, যেটা অ্যাকচুয়ালি কি করে যে মাসকে সবসময় হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়ালেই ট্রান্সফার হতে হবে ইন এ স্পন্টেনিয়াস প্রসেস। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? কারোর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে পরেরটা দেখা যাক, ফান্ডামেন্টাল ইকুয়েশন যেটা বলেছিলাম নেক্সট সেটা দেখা যাক। ফান্ডামেন্টাল ইকুয়েশন for thermodynamics for a system of variable composition। আচ্ছা, এবার এতদিন আমরা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স পড়েছি, কিন্তু সেটা ছিল ক্লোজড সিস্টেমের জন্য পড়েছি, 4টে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স পড়েছি। এবার এখনো সেই 4টে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্সই পড়বো, কিন্তু সেটা কার জন্য? সেটা হচ্ছে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের জন্য পড়বো ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যাক এতদিন কি পড়েছি আর এখন কি পড়বো। তাহলে এতদিন আমরা পড়েছি ক্লোজড সিস্টেমের জন্য, এতদিন পড়েছি ক্লোজ সিস্টেমের জন্য। তাহলে গিভস ফোর ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, সেগুলো কি ছিল? যে ডিউ ইকুয়ালস টু মাইনাস টিডিএস মাইনাস পিডিবি, এইটা ছিল। আচ্ছা, যেটা মানে বেসিক্যালি কি ছিল? ইউ ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড ভলিউম, এটা ছিল। আচ্ছা, এটা ছিল 1 নম্বর। 2 নম্বর ছিল হচ্ছে এনথ্যালপি দিয়ে ডিএইচ ইকুয়ালস টু প্লাস টিডিএস প্লাস ভিডিপি, এইটা ছিল, যেখান থেকে বোঝা যায় যে এইচ ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড প্রেশার। আচ্ছা, 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল হচ্ছে হেলমোজ ফ্রি এনার্জি, সেটা ছিল মাইনাস এসডিটি মাইনাস পিডিভি, যেখান থেকে এ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। আর 4 নম্বর ছিল হচ্ছে গিয়ে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, ডিজিটা হচ্ছে মাইনাস এসডিটি প্লাস ভিডিপি, যেখান থেকে জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এইগুলো ছিল।
ঠিক আছে? তাহলে এই 4 টে ইকুয়েশন থেকে আমরা যা খুশি বার করতে পারতাম, মানে এই 4 টে ইকুয়েশন থেকে আমরা ডিএস বার করতে পারতাম, টেম্পারেচার বার করতে পারতাম, প্রেশার, বা এখান থেকে যেটা দরকার সেটাই আমরা এই 4 টে ইকুয়েশন থেকে বার করতে পারতাম, যে কারণে এগুলোকে বলা হতো যে গিভস 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডায়নামিক্স। আর এই ওপেন সিস্টেম বা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের ক্ষেত্রে তাহলে ব্যাপারটা কিভাবে হবে? তাহলে ফর ওপেন সিস্টেম number of moles n is also a variable। তাহলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার ফাংশন কি করে চেঞ্জ হবে, মানে অলসো এ ভ্যারিয়েবল অ্যালং উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যান্ড ভলিউম, মানে টেম্পারেচার প্রেশার ভলিউমে, মানে টেম্পারেচার প্রেশার ভলিউম বা এনট্রপি, মানে রাদার টেম্পারেচার প্রেশার ভলিউম এনট্রপির সাথে সাথে নাম্বার অফ মোলসটাও ইজ অলসো এ ভ্যারিয়েবল ফর ওপেন সিস্টেম। তাহলে কি হবে, টেম্পারেচার প্রেশার ভলিউম অ্যান্ড এনট্রপি, এই চারটের সাথে সাথে এখন নাম্বার অফ মোলসটাকেও আমার কনসিডার করতে হবে আমাদেরকে। তাহলে সেটা কিভাবে করব, টেম্পারেচার প্রেশার ভলিউম অ্যান্ড এনট্রপি, এই চারটের সাথে এনটাও এখন একটা ভ্যারিয়েবল। তাহলে তার ক্ষেত্রে আমরা কি করে এটা মানে কনসিডার করব, লেট আস কনসিডার a system of variable composition, তাহলে তার ক্ষেত্রে গিভস ফ্রি এনার্জি কি হবে, গিভস ফ্রি এনার্জি for this সিস্টেম সেটা কি হবে, সেটার ক্ষেত্রে জি ইজ এ ফাংশন অফ, আগে কি ছিল টেম্পারেচার আর প্রেশার, এখন কি হবে টেম্পারেচার প্রেশার তার সাথে n1 n2 n3 ডট ডট করে ni ডট 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 ডট, মানে আরো যতগুলো মিক্সচার, যতগুলো গ্যাস মিশে আছে, মানে যতগুলো গ্যাস মিশে আছে বা যতগুলো সাবস্টেন্স মিশে আছে বলা ভালো, প্রত্যেকের নাম্বার অফ মোলসেরও এখন ফাংশন হবে জিটা। তাহলে আগে ছিল শুধু টেম্পারেচার প্রেশারের ফাংশন, যে কারণে এটাকে লিখেছিলাম মাইনাস এসডিটি প্লাস ভিডিপি এরকম এসেছিল। তাহলে এখন তার সাথে এইগুলো অ্যাড হলো, তাহলে সেটা কিভাবে হবে, মাইনাস এসডিটিটাও থাকবে, প্লাস ভিডিপিও থাকবে, প্লাস এইগুলো এখন এইগুলোর ফাংশন, মানে একটা করে টার্ম আসবে যেগুলোর মধ্যে ডিএন1, তারপরে ডিএন2, তারপরে ডিএন3 করে এইভাবে ডিএনআই অবধি থাকবে। কিন্তু সেইটা কার সাথে আসবে, মানে এখানে যেমন এস বা এখানে ভলিউম এসেছে, এটার ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে মিউ আসবে, কারণ আমরা কেমিক্যাল পোটেনশিয়ালের ডেফিনেশন দেখেছি যেটা হচ্ছে ডিজি বাই ডিএন, এটা হয় অ্যাট কনস্ট্যান্ট, মানে ডিজি বাই ডিএন হয়। তাহলে সেখান থেকে ডিজি মানে হচ্ছে মিউ ইন্টু ডিএন, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস মিউ ওয়ান ডিএন ওয়ান প্লাস মিউ টু আর কি ডিএন2 এরকম ভাবে আসবে। ঠিক আছে, সেটা আমরা মানে যদিও সেটা আমরা ডিরাইভই করব, সেটার আগে এটাকে জাস্ট অত কিছু না ভেবে একদম সিম্পলি দেখি এটা কি হচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে এইটা হলো, তাহলে এটাকে আমি আচ্ছা এই পাতাতেই লিখছি, আচ্ছা পরের পাতায় লিখছি, হ্যাঁ এই ইকুয়েশনটা থেকে পরের পাতায় লিখছি। কি করছি, যে এখান থেকে আমার জি যদি এইটা হয় তাহলে ডিজি কি হবে সেটা বার করতে চাইছি। তাহলে দেন ডিজি কি হবে, ডিজি হবে হচ্ছে ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তারপরে এটা কেন এরকম ভাবে আমি কেন লিখছি, কারণ জি হচ্ছে একটা স্টেট প্রপার্টি, এই যে গিভস ফ্রি এনার্জি হচ্ছে একটা স্টেট প্রপার্টি, গিভস ফ্রি এনার্জি যদি স্টেট প্রপার্টি হয় তাহলে ডিজি হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, সেটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা স্টেট প্রপার্টি অনুযায়ী জানি যে যেমন হচ্ছে যেমন আমরা সেই লিখেছিলাম যে ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, সেই প্রথমে যখন পড়েছিলাম লিখেছিলাম না, তাহলে ডিউ ইকুয়ালস টু লিখতে পারি ডেল ইউ del t at constant v dt plus del u del v at constant t dv, সেটা লিখেছিলাম তো।
তাহলে এখন হচ্ছে জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার, N1 N2 N3 এইটা, আর জি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি এবং ডিজি হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে আমি এখন ডিজি ইকুয়ালস টু লিখতে পারি এটা এইভাবে, ডেল জি তখন কনস্ট্যান্ট হবে হচ্ছে প্রেসার N1 N2 N3 ডট 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 আরো যা যা আছে সেইটা হবে, মানে বেসিক্যালি Ni's বা এনজেস বলাটাই ভালো, সেইটা হবে। তারপরেরটা হবে হচ্ছে ডেল জি ডেল পি, আচ্ছা এখানে একটা ডিটি থাকবে, ডিটি। তারপরে থাকবে যে ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার করে এটা এনজেস লিখে দিলাম এইটা, ইন্টু ডিপি, প্লাস এটা হবে হচ্ছে ডেল জি ডেল এন ওয়ান অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার এন জেস নট ইকুয়ালস টু ওয়ান ইন্টু dn1 plus del G del N2 at constant temperature pressure Njs but Z not equals to 2 dn2 plus dot 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 plus del G del Ni at constant temperature pressure Njs not equals to I into dni plus dot 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 এটা হবে, তাই তো? বুঝতে পেরেছো তো সবাই? এই লাইনটা বুঝতে পেরেছো? মানে এখানে যখন আমি dn1 টাকে ভ্যারি করছি তখন আমার nj এর মধ্যে সবকিছু কনস্ট্যান্ট থাকবে শুধু 1 ছাড়া, 2 এর ক্ষেত্রে সবকিছু কনস্ট্যান্ট থাকবে শুধু 2 ছাড়া, সেই জন্য এটা নট ইকুয়ালস টু 2 করে দিয়েছি। বুঝতে পেরেছো সবাই এই ইকুয়েশনটা? ঠিক আছে, এইটা হবে। আচ্ছা এবার এইটা মানে কি? এইটা মানেই হচ্ছে সেই মাইনাস এসডিটি প্লাস ভিডিপি, আর এই জায়গাটা কি হলো, এইটা হচ্ছে প্লাস সাম ওভার আই ডেল জি, মানে এই জায়গাটা তো আমার কিভাবে আছে, ডেল জি ডেল এন ওয়ান প্লাস ডেল জি ডেল এন টু প্লাস ডেল জি ডেল এন থ্রি এইভাবে আছে, আমি সেটাকে প্রতিটাকে না লিখে আমি সাম করে দিলাম, ইন জেনারেল লিখছি। তাহলে আমার হয়ে যাবে সাম ওভার আই ডেল জি ডেল এন আই, যেখানে আমার সামটা আই এর উপর চলছে, at constant temperature pressure in J not equal to I into dni, এটা হয়ে গেল with J এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এটা হলো। ঠিক আছে, তাহলে where এটা কি করে এটা এটা লিখে দিলাম, কেন লিখতে পারলাম, কারণ যেখানে এইটা যে s equals to del g, মানে s equals to basically minus of del g del t at constant প্রেসার আর এনজেস, এইটা মানে এই যে এই বেসিক্যালি এইটা মাইনাস ডেল জি ডেল টি আর কনস্ট্যান্ট প্রেসার এনজেস, তার মানে এইটা কিন্তু এনট্রপি ফর এ ওপেন সিস্টেম, এটা হয়ে গেল এই 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 যে এসটা যেটা লিখেছি এটা বেসিক্যালি এনট্রপি ফর এ ওপেন সিস্টেম হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এইটা অ্যান্ড ভিটা কি, ভিটা ইকুয়ালস টু ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আর এনজেস, এটা হয়ে গেল, এটা হচ্ছে ভলিউম ফর এ ওপেন সিস্টেম মানে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন এইটা। আর এইটা কি, এই যে এইটা, আচ্ছা এইটা হলো। আর তারপরে এইখান থেকে আরেকটা এটাকে কি লিখতে পারি, মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস এই সাম ওভার আই এই ডেল জি ডেল এন আই এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার আর জে নট ইকুয়ালস টু আই, এইটা মানে কি, এটা মানে অলরেডি আমরা জেনে এসেছি, এটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ আই স্পিসিস ইনটু ডিএনআই উইথ আই ইকুয়ালস টু এখানে 1 2 3 ডট ডট ডট, এইটা তার মানে ডিজি ইকুয়ালস টু কিন্তু মাইনাস এইচডিটি প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই হয়ে গেল, where মিউ আই ইকুয়ালস টু ডেল জি ডেল এন আই at constant temperature pressure in J not equals to I, এইটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন ফর এ, মানে এটা হচ্ছে গিবস ফ্রি এনার্জির জন্য ফান্ডামেন্টাল ইকুয়েশন
ফর এ আর কি ফর এ ওপেন সিস্টেম বা ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন। এবার যদি আমি গিবস ফ্রি এনার্জির জন্য পেয়ে যাই, তাহলে বাকি যে তিনটে মানে এনথালপি, হেলমস ফ্রি এনার্জি আর হচ্ছে গিয়ে তোমার ইন্টারনাল এনার্জি, সেগুলোর জন্য পেয়ে যাবো। তাহলে সেগুলোর জন্য কি করে হবে, মানে সব একই রকম হবে, মানে এইগুলো থেকেই জাস্ট বের করে দেওয়া যাবে, এইগুলো থেকেই জাস্ট বের করে দেওয়া যাবে যে এই চারটে যে গিভস ফোর ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল, এইটা থেকেই করা যাবে। মানে এটা থেকে জাস্ট কি করতে হবে, এখানে আরেকটা করে ভ্যারিয়েবল নিতে হবে, যেটা হচ্ছে নাম্বার অফ মোলস। তাহলে সেইটা কি করে চেঞ্জ হয়, মানে সেরকম ভাবে এই প্রতিটা ফেদে করলেই হয়ে যাবে। অথবা এর থেকে আরো সোজাভাবে করা যায়, তাহলে ডিজিটা যদি এইটা হয়, তাহলে ডিএইচটা কি হবে, ডিএইচটা হবে হচ্ছে টিডিএস প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। প্রতিটার ক্ষেত্রেই দেখা যাবে যে এই প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই শুধু এইটাই অ্যাড হয়ে যাচ্ছে, আর বাকি যা ছিল সেটাই থাকছে, তার শুধু এই টার্মটা অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা ফান্ডামেন্টাল ইকুয়েশন ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের ক্ষেত্রে। তাহলে সেটা কি করে আসছে দেখা যাক। তাহলে এখন ও কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এতে বেরিয়ে যাও, আমি দিচ্ছি আরেকটা। আচ্ছা তাহলে কি বললাম, যে তাহলে জিটা বেরোলো, এবার বাকিগুলো কি করে বার করব, যে উই নো জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস। তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে, জি প্লাস টিএস। তাহলে অর ডিএইচ ইকুয়ালস টু, তাহলে ডিএইচ ইকুয়ালস টু কি হবে, ডিজি প্লাস টিডিএস প্লাস এসডিটি। এইটা এইটা ইকুয়ালস টু কি, যে ডিজি ইকুয়ালস টু কি, ডিজি ইকুয়ালস টু কি দেখেছি, মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই প্লাস যে বাকি পার্টটা আছে টিডিএস প্লাস এসডিটি। তাহলে মাইনাস এসডিটি প্লাস এসডিটি কেটে গেল, তাহলে কি থাকলো, টিডিএস প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই।
এটা বেরিয়ে গেল ডিএইচ এর জন্য। মানে দেখো, ওই যা ডিএইচ এর জন্য যখন আমার ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে যেটা ছিল সেইটার সাথে জাস্ট একটা মিউআই ডিএনআই অ্যাড হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাকিগুলো দেখি এইভাবে দেখে নিতে পারি। বাকিগুলো এইভাবে দেখে নিতে পারি। এটা হলো ডিএইচ। আচ্ছা আচ্ছা, এবার দেখো তো এখান থেকে আমি কি করে, সেই যে বলেছিলাম না যে কেমিক্যাল পোটেনশিয়ালকে যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি দিয়েই ডিফাইন করা যায়। জি দিয়ে তো অলরেডি ডিফাইন করা হয়ে গেল। এরপর আমি এইচ এর ফান্ডামেন্টাল রিলেশনটা লিখে ফেললাম। তাহলে এইচ দিয়ে কি করে ডিফাইন করব? তাহলে নাও ডিভাইডিং both sides by dt, by dt বলছি, by dni, dividing both sides by dni, keeping, এর ক্ষেত্রে কি কি কনস্ট্যান্ট রাখবো? এন্ট্রপি, প্রেসার অ্যান্ড এন জেস জে নট ইকুয়ালস টু আই, মানে আই ছাড়া বাকি যে কোনো, মানে ডিএনআই ছাড়া বাকি যে কোনো কিছু, ডিএন1, ডিএন2, ডিএন3 এইগুলো দিয়ে যদি ভাগ করি অ্যাজ কনস্ট্যান্ট, মানে এগুলোকে কনস্ট্যান্ট রেখে যদি মানে ডিএনআই দিয়ে ভাগ করি, তাহলে উই গেট, কি পাবো? ডিএনআই দিয়ে ভাগ করছি যখন আমার এন্ট্রপি, এই যে এন্ট্রপি, প্রেসার আর বাকি এন জেস গুলো কনস্ট্যান্ট রেখে দিয়েছি। তাহলে ডেল এইচ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি প্রেসার, তাহলে এইটা এন্ট্রপি কনস্ট্যান্ট আছে মানে প্রথম পার্টটা জিরো হয়ে গেল, প্রেসার কনস্ট্যান্ট আছে মানে সেকেন্ড পার্টটা জিরো হয়ে গেল। এইটা ইকুয়ালস টু কি পাবো আমি? এখানে আমার সাম ওভার আই মিউ আই ডিএনআই আছে, তাহলে আমি ডিএনআই দিয়ে ভাগ করছি আর বাকি পার্টগুলো কনস্ট্যান্ট, তার মানে ডিএন1, ডিএন2, ডিএন3 এগুলো কনস্ট্যান্ট, তার মানে ওগুলো সব জিরো হয়ে গেল। তাহলে আমার সামেরও আর দরকার থাকলো না, আমার শুধু পড়ে থাকলো মিউ আই আই। কারণ বাকি যে মিউ1, মিউ2, মিউ3 সেগুলোর সাথে তো ডিএন1, ডিএন2, ডিএন3 এইগুলো গুণ হয়ে আছে। এবার ডিএন1, ডিএন2, ডিএন3 এইগুলো যে বাকি পার্টগুলো সেগুলো তো আমি কনস্ট্যান্ট রেখে দিয়েছি, তার মানে ওগুলো সব জিরো হয়ে গেল। তাহলে আমার সামের আর দরকার হচ্ছে না, শুধু মিউ আইটা পড়ে থাকলো। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? তাহলে কিন্তু এনথালপি দিয়েও আমি মিউকে ডিফাইন করে ফেললাম। সবাই বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো? বুঝেছো? ঠিক আছে এটা? আচ্ছা, তার তাহলে হচ্ছে, তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে তাহলে আমি এইচ পেয়ে গেলাম। এরপর কি? আগেন এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি or u equals to h minus pv, h minus pv, h minus pv or du equals to dh minus pdv minus vdp, dh equals to হচ্ছে tds plus vdp plus sum over I mu I dni minus pdv minus vdp, তাহলে হচ্ছে প্লাস ভিডিপি মাইনাস ভিডিপি কেটে গেল, তাহলে ডিউ ইকুয়ালস টু কি থাকলো? ডিউ ইকুয়ালস টু থাকলো টিডিএস মাইনাস পিডিভি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। দেখো এইটুকু ছিল হচ্ছে আমার ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে, আর এইটা শুধু অ্যাড হলো ডিউ এর ক্ষেত্রে। তাহলে ডিউ থেকেও যদি আমি ওই মিউটাকে ডিফাইন করতে চাই, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে? মিউ আই ইকুয়ালস টু কি হবে? ডেল ইউ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি ভলিউম আর এন জে নট ইকুয়ালস টু আই। এইটা এইটা আমার মিউ আই কে ডিফাইন করবে উইথ রেসপেক্ট টু ইন্টারনাল এনার্জি। এটা হলো। অ্যান্ড আগেন
হেলমজ ফ্রি এনার্জি হচ্ছে A equals to U minus TS or dA equals to du minus TDS minus SDT, তাহলে du equals to TDS minus PDV minus sum over I mu I dni minus TDS minus SDT, তাহলে TDS TDS কেটে গেল, তাহলে minus SDT minus PDV plus sum over I mu I dni, এটা হচ্ছে dA, और এখান থেকে mu I equals to del A del ni at constant temperature volume J not equals to I, J is not equals to I. ঠিক আছে, হলো। তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু এইটা ছিল ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে, আর এইটা শুধু অ্যাড হলো। তাহলে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন ফর ওপেন সিস্টেম অর ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন সেটা পেয়ে গেলাম। তাহলে কি কি পেলাম? তাহলে হ্যাঁ বলো বলো। তাহলে এখান থেকে কি পেলাম? যে gives four fundamental equations for an open system or system of variable compositions, এটার জন্য কি কি পেলাম? এক নম্বর হচ্ছে du equals to TDS minus PDV plus sum over I mu I dni, যেটা থেকে আমরা পেলাম হচ্ছে mu I equals to del U del ni at constant entropy volume J not equals to I, মানে বেসিক্যালি Js not equals to I। দু নম্বর পেলাম হচ্ছে DH equals to TDS plus VDP plus sum over I mu I dni, সেখান থেকে মিউ আই এর ডেফিনেশন পেলাম হচ্ছে ডেল এইচ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট এনট্রপি প্রেশার এন জে নট ইকুয়ালস টু আই। তিন নম্বর হচ্ছে ডিজি পেলাম হচ্ছে মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই, এখান থেকে পেলাম হচ্ছে মিউ আই ইকুয়ালস টু ডেল জি ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার জে নট ইকুয়ালস টু আই। আর চার নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে ডিএ, সেটা হচ্ছে মাইনাস এসডিটি মাইনাস ভিডিপি মাইনাস এসডিটি মাইনাস পিডিভি মাইনাস পিডিভি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই, যেখান থেকে আমি মিউ আইটা পেয়েছি আমরা ডেল এ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম এন জে নট ইকুয়ালস টু আই। এইটা, এই চারটে আমরা পেয়েছি। তাহলে এই চারটে ইকুয়েশন থেকে আবার আমরা আরো কতগুলো ইকুয়েশন বার করতে পারি, মানে বেসিক্যালি চারটে ইকুয়েশন, সেখান থেকে এই চারটে পেয়েছি, এই এ বি সি ডি। তাহলে এই ইকুয়েশন এ বি সি ডি থেকে আবার আমরা লিখতে পারি ফ্রম ইকুয়েশন এ বি সি and D, we get more 6 equations। না কিভাবে দেখো তো, এখান থেকে আমরা আরো 4c2 ইকুয়েশন পাই। কিভাবে? এই যে চারটে ইকুয়েশন প্রতিটাই তো মিউ আই এর সাথে সমান,
তাহলে কিভাবে সমান, তাহলে এই যে তাহলে এই এ বি এর সাথে সমান, এ সি এর সাথে সমান, এ ডি এর সাথে সমান, আবার বি সি এর সাথে সমান, বি হচ্ছে গিয়ে ডি এর সাথে সমান, আবার সি ডি এর সাথে সমান। তাহলে এরকম ভাবে আমরা আরো 6টা ইকুয়েশন এর থেকে পাবো। ঠিক আছে, তাহলে কি বললাম যে এই যে তার মানে এই যে এইগুলো কিন্তু প্রমাণ করতে দেয়। তাহলে ডেল ইউ ডেল এন আই at constant entropy volume in J, J not equals to I, এইটা equals to del H del N I at constant entropy pressure in J, J not equals to I, এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে del U del N I at constant entropy volume in J, J not equals to I equals to del G del N I at constant temperature pressure in J, J not equals to I। তারপরে হচ্ছে আবার del U, আবার del U, হুম এটা, তারপরে আবার হচ্ছে এই ডেল ইউ ডেল এন আই ইকুয়ালস টু ডেল এ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম এন জে, জে নট ইকুয়ালস টু আই। এইভাবে কিন্তু টোটাল 6টা ইকুয়েশন পাবো। তাহলে আবার হচ্ছে ডেল ইউ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি ভলিউম জে ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ডেল এ, মানে কি হলো জানো, equals to del A del Ni equals to del A del Ni at constant volume temperature J not equals to I করে এইভাবে 6টা ইকুয়েশন পাবো। টোটাল 6 ইকুয়েশন, এইগুলো কিন্তু প্রমাণ করতে দেয়। ঠিক আছে, তাহলে হলো, তাহলে এই কেমিক্যাল পোটেনশিয়াল এবং ফান্ডামেন্টাল রিলেশন, তার সাথে কেমিক্যাল পোটেনশিয়ালের সম্পর্ক এবং কেমিক্যাল পোটেনশিয়ালের সব রকম ডেফিনেশন সবকিছু বোঝা গেল, যা যেখানে আছে মোটামুটি সবই বলা হলো। ঠিক আছে, এটা হলো, আচ্ছা এটা হলো। তারপরে এরপর কি বলেছিলাম যে আরো কয়েকগুলো লস বা কিছু রুল একটু পড়ে নিতে হবে এই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনকে ট্রিট করার জন্য। তার মধ্যে ওয়ান অফ দ্য রুল হচ্ছে অ্যাডিটিভিটি রুল। মানে যদি একটা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন থাকে যার মধ্যে অনেক রকম সাবস্টেন্স মিশে আছে, তাহলে সেক্ষেত্রে তার টোটাল মানে কোনো একটা পার্টিকুলার প্রপার্টির টোটাল ভ্যালু কি হবে। ঠিক আছে, সেইটা একটু বুঝে নিতে হবে। সেটা মানে অলরেডি মানে আমরা সবাই হয়তো বুঝতেই পারি, কিন্তু সেটাকে আরেকটু প্রপার থার্মোডাইনামিক ওয়েতে বুঝে নিতে হবে। তো সেরকম একটা রুলকে বলা হয় অ্যাডিটিভিটি রুল। তাহলে সেটা দেখা যাক নেক্সট কি অ্যাডিটিভিটি রুলটা কি সেটা দেখা যাক। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে অ্যাডিটিভিটি রুল। অ্যাডিটিভিটি রুল, আচ্ছা এটা কি, ধরো প্রথমে এরকম একটা কন্টেনার আছে, একটা কন্টেনার আছে যেটা হচ্ছে ভ্যাকুয়াম, মানে যার মধ্যে কিছু নেই, কিছু নেই মানে তার মধ্যে গিভস ফ্রি এনার্জিটা জিরো, এরকম মানে এরকম একটা কন্টেনার আছে যার গিভস ফ্রি এনার্জি জিরো, মানে এর মধ্যে জাস্ট কিছু নেই, এটা খালি পড়ে আছে। এরকম একটা ভ্যাকুয়াম আছে। আচ্ছা, এবার এইখানে আমি আস্তে আস্তে হচ্ছে কিছু গ্যাস অ্যাড করছি। অ্যাডিশন অফ ভ্যারিয়াস কম্পোনেন্টস, কিভাবে অ্যাড করছি না অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, আর একটা কথাও বলে রাখি, এই যে আমরা এখানে এত কিছু পড়লাম সব, দেখো মিউ আইকে কিন্তু সব কিছু দিয়ে ডিফাইন করতে পারলাম, কিন্তু প্রথম থেকে আমি পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জির ওপরেই বেশি জোর দিয়েছি, বাকিগুলো বলিনি। কেন? তার কারণ হচ্ছে প্রথমত পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি হচ্ছে ফাংশন অফ টেম্পারেচার প্রেশার, যে দুটোকে মানে কনস্ট্যান্ট রাখা বা কন্ট্রোল করাটা অনেক বেশি ইজিয়ার দেন বাকি ফাংশনগুলোর ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম কথা। কারণ তুমি যদি ইন্টারনাল এনার্জি করতে চাও, ইন্টারনাল এনার্জি মানে প্রথমত হচ্ছে দেখো ইন্টারনাল এনার্জি আর গিভস ফ্রি এনার্জি এই দুটো হচ্ছে সিস্টেমের প্রপার্টি।
বাকি এনথ্যালপি বা হেলমহোল্টজ ফ্রি এনার্জি এগুলো কিন্তু ডিফাইন্ড এনার্জি, মানে ওই মানে সেই ইউ প্লাস পিভি কনস্ট্যান্ট আসে, ইউ প্লাস পিভি হচ্ছে কি একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এনার্জির কোয়ান্টিটি, যেটার একটা নাম দিতে হবে বলে আমরা নাম দিয়েছিলাম এনথ্যালপি। একই রকম ভাবে ইউ মাইনাস টিএস এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, যেটার একটা নাম দিতে হবে বলে তার নাম দিয়েছিলাম হেলমহোল্টজ ফ্রি এনার্জি, নইলে বারবার ইউ মাইনাস টিএস ইউ প্লাস পিভি এইভাবে বয়ে বেড়াতে হতো। তাহলে এইগুলো হচ্ছে অনেকটা মানে ডিফাইন্ড প্রপার্টি অফ এ সিস্টেম, মানে বাই নেচার বা বাই ডিফল্ট হয়ে আসেনি। কিন্তু ইন্টারনাল এনার্জি নিশ্চয়ই তোমাদের মনে আছে যে দেখেছিলাম যে ইন্টারনাল এনার্জি হচ্ছে সিস্টেমের একটা ইন্টারনাল ব্যাপার, ওটা হচ্ছে সিস্টেমের একটা অন্তর্নিহিত শক্তি, যে কারণে এর নাম হয়েছিল ইন্টারনাল এনার্জি। একই রকম ভাবে গিবস ফ্রি এনার্জিটাও এটা হচ্ছে একটা সিস্টেমের ইন্টারনাল ব্যাপার, যেটা মানে যেটা বেসিক্যালি স্পন্টিনিটি নিয়েই কথা বলছে সিস্টেম, মানে কোনো একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হবে কিনা সেইটার মেজারই হচ্ছে গিবস ফ্রি এনার্জি। সেই কিন্তু ইন্টারনাল এনার্জিতে আবার আমার কনস্ট্যান্ট রাখতে হবে এনট্রপি, ভলিউম আর নাম্বার অফ মোলস। এবার এনট্রপিকে কনস্ট্যান্ট রাখা ইজ ভেরি টাফ, আমাদের হাতে কখনোই এনট্রপি নেই। এনট্রপিকে তুমি একটা সিস্টেমের ক্যাওয়াসনেসকে বা একটা সিস্টেমের মানে আর কি মানে হ্যাঁ ক্যাওয়াসনেসকেই তাকে তুমি কি করে কন্ট্রোল করবে, সেটা অবশ্যই কন্ট্রোল করা যাবে না, মানে সেটা খুবই কঠিন একটা ব্যাপার হবে, যেটা হয়তো এক্সপেরিমেন্টালি করা যাবেও না, সেটা বোঝাই যাচ্ছে। তো সেই জন্য আমি ইন্টারনাল এনার্জি নিয়ে ভেবে আমার লাভ নেই। তাহলে একমাত্র আমার পথ পড়ে আছে গিবস ফ্রি এনার্জি, যেটা কিন্তু টেম্পারেচার প্রেসারকে আমরা সহজেই কনস্ট্যান্ট রাখতে পারি। সেই জন্যই প্রথম থেকে গিবস ফ্রি এনার্জিকেই মানে গিবস ফ্রি এনার্জির টার্মসেই কেমিক্যাল পোটেনশিয়ালকে বেশি জোর দিয়ে বলে এসেছি, দো দ্য কেমিক্যাল পোটেনশিয়ালকে কিন্তু বাকি যে কোনো প্রপার্টি দিয়েই ভালোভাবে ডিফাইন করা যাচ্ছে। ঠিক আছে, এই একটা কথা আমি বলে রাখলাম এখানে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে এরকম ভাবে ধরো একটা আইসোলেটেড সিস্টেম আছে, আইসোলেটেড সিস্টেম আছে যেখানে যেটা ভ্যাকুয়াম ছিল, যার গিবস ফ্রি এনার্জিটা 0 ছিল। তাহলে এবার এটাকে আমি ভেরিয়াস কম্পোনেন্ট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে অ্যাড করছি। তাহলে অ্যাড করার পরে এটা আমার কি হলো, এখানে অ্যাড করার পর ধরো এই সিস্টেমটায় মানে আমি N1 N2 পরিমাণ কিছু করে Ni পরিমাণ একটা গ্যাস এভাবে অ্যাড করেছি, এবং ফাইনালি এর গিবস ফ্রি এনার্জি হয়েছে আমার জি, এইটা। তাহলে এই এই পার্টিকুলার প্রসেসটার জন্য মানে প্রথমে কিছু ছিল না, তারপরে আমি অ্যাড করেছি N1 অ্যামাউন্ট অফ একটা সাবস্টেন্স, এক মানে 1 নম্বর সাবস্টেন্স, N2 অ্যামাউন্ট অফ 2 নম্বর সাবস্টেন্স করে এইভাবে আই নাম্বার অফ সাবস্টেন্স বা আরো বেশি নাম্বার অফ সাবস্টেন্স আমি এর মধ্যে অ্যাড করেছি, যার গিবস ফ্রি এনার্জিটা আমার ফাইনালি দাঁড়িয়েছে জি। তাহলে এর ক্ষেত্রে, তাহলে এই প্রসেসটার ক্ষেত্রে ফ্রম ফান্ডামেন্টাল equation of thermodynamics, dg equals to minus sdt plus vdp plus sum over I mu I dni, এইটা আমরা জানি। তাহলে at constant আমি টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট রেখেই করেছিলাম, তাহলে at constant temperature and pressure কি হবে, dg equals to হয়ে যাবে সাম ওভার আই মিউ আই ডিএনআই, এইটা হবে। এইটা মানে কি, এটাকে যদি ভেঙে লিখি তাহলে এইটা মানে কি মিউ ওয়ান ডিএন ওয়ান প্লাস মিউ টু ডিএন টু প্লাস ডট 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 প্লাস মিউ আই ডিএন আই প্লাস আরও যা যা আছে। তাহলে এর জন্য ডি মানে ফরে ইনফাইনাইটসিমাল চেঞ্জের জন্য গিবস ফ্রি এনার্জি যদি এইটা হয়, তাহলে টোটাল গিবস ফ্রি এনার্জি কি করে পাবো, অর ইন্টিগ্রেশন অফ ডিজি করলে পাবো, যার লিমিটটা কি হবে 0 থেকে ফাইনালি হয়েছে জি, এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে n1 অ্যাড করা হয়েছে, তাহলে মিউ ওয়ান ডিএন ওয়ান প্লাস 0 থেকে n2 মিউ টু ডিএন টু প্লাস ডট 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 প্লাস 0 থেকে ni মিউ আই ডিএন আই প্লাস ডট ডট ডট, এইটা হবে। এইটা মানে কি এই পাশটা তো হয়ে গেল জি, আর এই পাশটা কি হবে
আচ্ছা, এইখানে একটা অ্যাজাম্পশন নিতে হবে যে এই যে আমি ডিএন মানে যে আমি যেই মানে এই যে মানে এই কেমিক্যাল পোটেনশিয়ালটা, এর ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালটা ইজ এ মানে ইজ নট এ ফাংশন অফ নাম্বার অফ মোলস, মানে নাম্বার অফ মোলস চেঞ্জ করলে যে কেমিক্যাল পোটেনশিয়ালে চেঞ্জ হচ্ছে সেইটা ধরবো না, মানে এখানে প্রতিটার ক্ষেত্রেই ধরে নেবো যে নাম্বার অফ মোলস চেঞ্জ করলেও গিভস ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে বা এটা ঠিক আছে, বাট কেমিক্যাল পোটেনশিয়ালটা একই থেকে যাচ্ছে, ওটা এমন ভাবে চেঞ্জ হচ্ছে নাম্বার অফ মোলস এবং গিভস ফ্রি এনার্জি সো দ্যাট তাদের রেশিও কেমিক্যাল পোটেনশিয়ালটা একই থেকে যাচ্ছে। তার মানে এখানে অ্যাজিউম করে নেব যে কেমিক্যাল পোটেনশিয়াল ডু নট চেঞ্জ ডিউ টু দ্য অ্যাডিশন অফ নাম্বার অফ মোলস। ঠিক আছে, তাহলে সেটা যদি অ্যাজিউম করে নিই তাহলে আমি মিউ1 মিউ2 মিউ3 এগুলোকে সহজে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়িয়ে যাবে, মিউ1 n1, এটাকে যদি বাইরে বের করে নিয়ে এসে বাকি পার্টটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা দাঁড়িয়ে যাবে মিউ1 n1 প্লাস মিউ2 n2 প্লাস ডট 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 প্লাস মিউ আই এন আই প্লাস ডট ডট ডট, এইটা ওদের হয়ে যাবে। কি অ্যাজিউম করলাম, অ্যাজিউমিং দ্যাট মিউ আই রাদার মিউ আইজ ডু নট চেঞ্জ ডিউ টু অ্যাডিশন অফ কম্পোনেন্টস, মানে কি, মানে ডিউ টু দ্য চেঞ্জ অফ নাম্বার অফ মোলস, এটা ধরে নিয়েছি, তাহলে আমার এটা ইজিলি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে জি ইকুয়ালস টু কি দাঁড়ালো, এটাকে যদি সাম দিয়ে লিখি, সাম ওভার মিউ আই এন আই, এইটা এটাই হচ্ছে অ্যাডিটিভিটি রুল। তাহলে এইটা মানে অ্যাকচুয়ালি কি লিখতে পারি, এই মিউ আই মানে কি, মিউ আই মানে আবার পার্শিয়াল গিভস ফ্রি এনার্জি, এই সরি মানে মোলার গিভস ফ্রি এনার্জি বা পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি মিউ আই মানে, তার মানে এইটাকে কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেও লিখতে পারতাম যে সাম ওভার আই এন আই জি আই বার, এইভাবেও লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে অ্যাডিটিভিটি রুল। তাহলে এইটা হলো গিভস ফ্রি এনার্জির জন্য। তাহলে ইন জেনারেল আমরা কি লিখতে পারি, ইন জেনারেল ফর এনি extensive property, for any extensive property we can write যে E equals to E for any extensive property E আমরা কি লিখতে পারি, E equals to sum over I n I e I বার, এইটাকেই বলা হয় দিস ইজ দ্য অ্যাডিটিভিটি রুল, মানে টোটাল প্রপার্টি মানে অফ এ পার্টিকুলার প্রসেস, সেটা হচ্ছে বেসিক্যালি হয় সাম ওভার আই এন আই ইন্টু মানে মোলার কোয়ান্টিটি অফ দ্যাট প্রপার্টি বা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি অফ দ্যাট প্রপার্টি। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য অ্যাডিটিভিটি রুল এইটা, এবং ওয়্যার এই ই আই বারটা কি, এটা হচ্ছে ডেল ই ডেল এন আই at constant temperature pressure in J not equals to I, এটাই হচ্ছে বেসিক্যালি পার্শিয়াল মোলার ভ্যালু অফ ই। ঠিক আছে, বুঝেছো সবাই? সবাই বুঝেছো? ঠিক আছে, এইটা আচ্ছা, তাহলে এইটা একটা হলো। এটা আর কি বলেছিলাম যে এরকম কতগুলো ল বা প্রপার্টি আমাদেরকে পড়ে নিতে হবে, তাহলে একটা হলো অ্যাক্টিভিটি রুল, আর একটা হচ্ছে গিভস ডুয়েম ইকুয়েশন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো এই সবই লাগবে এই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন বা ওপেন সিস্টেম বা মিক্সচার বা সলিউশন এইগুলোকে বোঝার জন্য। তাহলে একটা হলো অ্যাডিটিভিটি রুল, নেক্সট হচ্ছে গিভস ডুয়েম ইকুয়েশন, সেইটা দেখবো কি হয়। তাহলে নেক্সটটা হচ্ছে
gives Duhem ইকুয়েশন। এইটা এটা আচ্ছা, এটা কি হয়? এটাও হচ্ছে সেই ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে শুরু করব। তাহলে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স আমরা জানি dg ইকুয়ালস টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। এটাকে ধরো আমি 1 নম্বর নাম দিলাম। আর ফ্রম অ্যাডিটিভিটি রুল কি পেয়েছি? ফ্রম অ্যাডিটিভিটি রুল কি পেয়েছি? জি ইকুয়ালস টু সাম ওভার আই এন আই মিউ আই। তাহলে অর ডিজি ইকুয়ালস টু হবে সাম ওভার আই এন আই ডি মিউ আই প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। মানে আমার ডেরিভেটিভের রুল যেটা, প্রথমে এন আই কে কনস্ট্যান্ট রেখে ডি মিউ আই প্লাস মিউ আই কে কনস্ট্যান্ট রেখে এন ডিএনআই, এটা হবে। ঠিক আছে, তাহলে এইটা নাম্বার দিলাম 2 নম্বর এইটা। তাহলে ফ্রম ইকুয়েশন 1 আর 2 থেকে কি পাচ্ছি? দুটোই তো ডিজির সাথে সমান, তাহলে দুটোকে যদি ইকুয়াল করে দিই তাহলে কি পাচ্ছি? ফ্রম equations 1 and 2 we get minus s dt plus vdp plus sum over I mu I dni equals to sum over I ni d mu I, sorry, sum over I ni d mu I প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। এইটা ছিল। তাহলে এখান থেকে এবার কি হবে? মিউ আই ডিএনআই প্লাস আর মিউ আই ডিএনআই দুদিক থেকে কেটে গেল। তাহলে আমার কি থাকছে? সাম ওভার আই এন আই ডি মিউ আই প্লাস এস ডিটি মাইনাস ভিডিপি ইকুয়ালস টু 0। এটাই বেসিক্যালি গিভস ডুহেম ইকুয়েশন। এবার যেহেতু আমি সব প্রসেসই করছি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে, তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে আমার এই পার্টটা 0 হয়ে যাবে, এই সেকেন্ড দুটো পার্ট 0 হয়ে যাবে। তাহলে বসে থাকবে সাম ওভার আই এন আই ডি মিউ আই ইকুয়ালস টু 0। দ্যাট ইজ দ্য পপুলার ফর্ম অফ গিভস ডুহেম ইকুয়েশন। মানে এটাই হচ্ছে বেসিক্যালি জেনারেল ফর্ম অফ গিভস ডুহেম ইকুয়েশন। গিভস ডুহেম ইকুয়েশন। কিন্তু আমি এই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের ক্ষেত্রে আমি যে কোনো প্রসেসই করার চেষ্টা করছি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, কারণ ওটা অনেক বেশি কন্ট্রোলেবল, আমরা কন্ট্রোল করতে পারি, সেই জন্য অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে করছি। তাহলে সেটা যদি করি তাহলে কি হচ্ছে? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার উই ক্যান রাইট সাম ওভার আই ni d mu I equals to 0. এইটা this is the popular form of Gibbs Duhem equation. ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। দিস ইজ দ্য পপুলার ফর্ম অফ গিভস ডুহেম ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটা ভীষণ কাজে লাগে ওই তোমরা যখন ফেস পড়বে তখন ওই বাইনারি সলিউশন পড়বে। ওই বাইনারি সলিউশনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা খুব কাজে লাগে। না, বাইনারি সলিউশনের ক্ষেত্রে কিরকম হবে? যে ফর বাইনারি সলিউশন, ধরো ফর বাইনারি সলিউশন আমার এটা কেমন দেখতে হবে? যে এটা কি ছিল? যে সাম ওভার আই ইকুয়ালস টু 1 থেকে 2 হয়ে যাবে, তখন এন আই ডি মিউ আই ইকুয়ালস টু 0। আর এইটা মানে কি হবে? এন ওয়ান ডি মিউ ওয়ান প্লাস এন টু ডি মিউ টু ইকুয়ালস টু 0। আর এখান থেকে ডি মিউ টু ইকুয়ালস টু কি হয়ে যাবে? মাইনাস
n1 বাই n2 ইন্টু ডি মিউ ওয়ান, এইটা হবে। তার মানে এইখান থেকে যদি আমরা ডি মিউ ওয়ান জানি, মানে মানে কোনো একটা মানে বেসিক্যালি n1 সাবস্টেন্স অ্যাড করার জন্য মানে 1 নম্বর সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল কতটা চেঞ্জ হচ্ছে সেটা যদি জানি, তাহলে অটোমেটিক্যালি 2 নম্বর সাবস্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে সেটাও জেনে যেতে পারবো ফ্রম দিস ইকুয়েশন। তাহলে if we know d mu1, then we can automatically get d mu2। আবার এটাও হতে পারে যে n1 by n2 equals to কি হবে, n1 by n2 equals to এইভাবে লিখতে পারি n1 by n1 plus n2 by n2 by n1 plus n2, এইভাবে লিখতে পারি, ওপর নিচে n1 plus n2 দিয়ে ভাগ করে দিলাম। এইটা মানে x1 by x2, যেখানে x1 x2 টা মোল ফ্র্যাকশন, তাহলে সেক্ষেত্রে অর এটাকে আমরা তখন এইভাবেও লিখতে পারি d mu2 equals to minus of x1 by x2 into d mu1। এটাও একটা রিলেশন। তাহলে মানে মোল ফ্র্যাকশনও যদি বলা থাকে সেক্ষেত্রেও একটা জানলে আর একটাকে বার করতে পারি। তাহলে এইভাবে গিবস ডুয়েম ইকুয়েশনটাকে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে বার করতে পারি। ঠিক আছে, তাহলে এই গিবস ডুয়েম ইকুয়েশন যে কোনো কিছুর ক্ষেত্রেই মানে সত্যি, মানে মানে যেমন যেমন তাহলে যেমন ni d mu y ইকুয়ালস টু 0 বললাম, মানে বেসিক্যালি এটা আসলো, সেটাকেই ইন জেনারেল এরকম ভাবে লেখা যায় যে ইন জেনারেল এইটা হচ্ছে বেসিক্যালি সাম ওভার আই এন আই ডি মিউ আই, ওখানে বলেছিলাম মিউটা কি বেসিক্যালি কি পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি, তাহলে তার বদলে পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জির জন্য যদি সত্যি হয় তাহলে একই রকম ভাবে পার্শিয়াল মোলার এনথালপি, পার্শিয়াল মোলার ইন্টারনাল এনার্জি, পার্শিয়াল মোলার হেলমহোল্টজ ফ্রি এনার্জি সব কিছুর জন্যই সত্যি হবে। তার মানে ইন জেনারেল এটা এনআই ইন্টু ডি আই ই আই বার ইকুয়ালস টু 0, অর এটা বেসিক্যালি সাম ওভার আই এন আই ডি, এটা যদি এনার্জির জন্য যদি সত্যি হয় ভলিউমের জন্যও সত্যি হবে, সাম ওভার আই এন আই ডি ইউ আই বারের জন্যও সত্যি হবে, সাম ওভার আই এন আই ডি এইচ আই বারের জন্য সত্যি, প্লাস সাম ওভার আই এন আই ডি এস আই বারের জন্য সত্যি, প্লাস সাম ওভার আই এন আই ডি এ আই বারের জন্য এগুলো সত্যি। তাহলে এইগুলো সব কিন্তু গিভস ডুয়েম ইকুয়েশন। এবার যদি তোমাকে বলে যে গিভস ডুয়েম ইকুয়েশন লেখো, তাহলে কিন্তু ওই সাম ওভার আই এন আই মিউ আই বারটাই লিখতে হবে, কারণ ওটাই হচ্ছে পপুলার ফর্ম অফ গিভস ডুয়েম ইকুয়েশন। এইগুলো ওয়ান অফ দ্য ফর্ম অফ গিভস ডুয়েম ইকুয়েশন, বাট এগুলো বেসিক্যালি কনসিকোয়েন্সেস অফ গিভস ডুয়েম ইকুয়েশন। মানে যদি ওটা জিআই বারের জন্য সত্যি হয় তাহলে বাকিগুলো হোয়াই নট বাকিগুলোর জন্য সত্যি হবে, কারণ বাকিগুলোও তো এক্সটেন্সিভ প্রপার্টি লাইক গিভস ফ্রি এনার্জি। ঠিক আছে, আবার অর এটার জন্য সত্যি, যদি যদি আবার এইটা মানে যদি এনআই ডি মিউ আই যদি হয় তাহলে দেখলাম তো যে এন ওয়ান এর সাথে মানে নাম্বার অফ মোলসের সাথে মোল ফ্র্যাকশন প্রপোর্শনাল, তাহলে সেটাকে এভাবেও লেখা যাবে সাম ওভার আই এক্স আই ডি মিউ আই, সেটা ইকুয়ালস টু 0। এটাও গিভস ডুয়েম ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে এইটা। আচ্ছা, এবার আর একটা ভাবে কি লেখা যাবে, তাহলে আমি অলরেডি কি লিখেছি যে সাম ওভার আই এন আই ডি মিউ আই ইকুয়ালস টু 0, অর সাম ওভার আই, এই এন আইটা মানে কি, এন আই মানে কি, এন মানে কি, মোল মানে কি, সি বাই ভি, কনসেন্ট্রেশনকে ভলিউম দিয়ে যদি ভাগ করি, কনসেন্ট্রেশন হচ্ছে মোল পার লিটার আর ভলিউমটা লিটার, তাহলে মোল পার লিটার বাই লিটার করলে মোল আসছে, মানে বেসিক্যালি এইটা মানে হচ্ছে গিয়ে সিআই বাই ভি ডি মিউ আই ইকুয়ালস টু 0। এবার যদি কনস্ট্যান্ট ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দিই অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, দেন আমরা কি পাবো সাম ওভার আই সিআই ডি মিউ আই ইকুয়ালস টু 0। এটাও হচ্ছে একটা গিভস ডুয়েম ইকুয়েশন। তাহলে এগুলো সব জেনারেল মানে আলাদা আলাদা
আর কি ফর্ম অফ গিবস-ডিউয়েম ইকুয়েশন, মানে সবই কিন্তু গিবস-ডিউয়েম ইকুয়েশন, অল্টারনেটিভ ফর্মস অফ গিবস-ডিউয়েম ইকুয়েশন। বা যদি তোমাকে বলে রাইট দ্য গিবস-ডিউয়েম ইকুয়েশন বা ডিরাইভ দ্য গিবস-ডিউয়েম ইকুয়েশন, তাহলে কিন্তু বেশি এই সমস্ত বেশি বাড়াবাড়ি না করে, যেটা সবাই জানে যে দ্য মোস্ট পপুলার ফর্ম অফ গিবস-ডিউয়েম ইকুয়েশন ni d mu i ইকুয়ালস টু 0, এটাই প্রমাণ করবে, এটাই লিখবে। আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হলো। আচ্ছা, এবার তোমরা হচ্ছে বাড়িতে কিছু করবে। সেটা কি 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 কিছু করবে, যে শো দ্যাট 1 নম্বর vi bar equals to del mu i del p at constant temperature n j's j not মানে n j's, সরি এখানে তো হ্যাঁ মানে হ্যাঁ এখানে তো নিচে নেই, ঠিক আছে, হ্যাঁ n j's, এখানে i not equals to i টা হবে না, n j, যেখানে যেটা হচ্ছে যেখানে যেটা হচ্ছে 1 2 3 ডট ডট ডট, এটা হতে পারে। আর 2 নম্বর হচ্ছে এস আই বার ইকুয়ালস টু ডেল মিউ আই বাই ডেল টি, এর এখানে একটা মাইনাস থাকবে, ইন্টু পি এন জে জে ইকুয়ালস টু 1 2 3 ডট ডট ডট। এই দুটো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? তাহলে মানে এই দুটো তোমরা বাড়িতে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মানে ওই মানে যেগুলো আর কি মানে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন বা কেমিক্যাল পোটেনশিয়াল নিয়ে আরো পড়ার জন্য যাগুলো দরকার ছিল, যে কেমিক্যাল পোটেনশিয়ালে অ্যাকচুয়ালি কি, তার ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স, সেখান থেকে ওই ফান্ডামেন্টাল মানে গিভস ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, যার উপর যেখান থেকে যে কোনো প্রপার্টি অফ থার্মোডাইনামিক্স বার করা যায়, হ্যাঁ, সেইটা ভেরিয়েবল কম্পোজিশনের জন্য সেইগুলো কেমন দেখতে হয় বা কি ব্যাপার সেইটা, এবং প্রতিটা প্রপার্টির সাথে কেমিক্যাল পোটেনশিয়াল কিভাবে রিলেটেড সেইগুলো, এবং ফাইনালি অ্যাডিটিভিটি রুল আর গিবস-ডিউয়েম ইকুয়েশন, যেগুলো মানে কিছু বেশ ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন বা ওপেন সিস্টেম, সেইগুলো বলার ছিল, সেইগুলো বলা হয়ে গেল। এবার পরের দিন আমরা কেমিক্যাল পোটেনশিয়াল নিয়ে আরো ডিটেলে, যে কেমিক্যাল পোটেনশিয়াল কোন সিস্টেমের ক্ষেত্রে কিভাবে হয়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয়, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি হয়, এই ব্যাপারগুলো পড়বো, ঠিক আছে? বুঝেছো তো? আচ্ছা, এবার বলো আর কারোর কিছু অসুবিধা আছে কিনা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার।